নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। বৃষ্টি ও গল্পে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা নিষাদ। মিসির আলি আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। রোগা লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না কারণ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই গরমেও ফুলহাতা ফ্ল্যানেলের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি। ছাঁটের ধরন দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা। এই ধরনের ছাঁটের প্যান্ট ঢাকায় এখন চালু নেই। পায়ের জুতা জোড়া ঝকঝক করছে, মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। মিসির আলি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করছেন। 20 থেকে 25-এর মধ্যে হওয়ার কথা। এই বয়সের যুবকদের চেহারায় এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। এর তা নেই। অল্প বয়সে চুলও পেকেছে বলে মনে হচ্ছে। কানের পাশে রূপলি ছোঁয়া। মিসির আলি বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? সে জবাব দিতে দেরি করছে, যেন এই প্রশ্নের জবাব তার জানা নেই। মিসির আলি আবার বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনি মনে হয় আগেও কয়েকবার এসেছিলেন। জি। একবার একটা চিঠি লিখে গিয়েছিলেন, তাই না? লিখেছিলেন সোমবার সন্ধ্যায় আসব। জি স্যার। আমি কিন্তু সোমবার সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসেননি। একটা কাজ পড়ে গিয়েছিল স্যার। লোকটি খুব সহজেই স্যার বলছে, তার মানে ছোট কোনো চাকরি করে। অফিসের প্রায় সবাইকেই বোধহয় স্যার বলতে হয়, যে কারণে এটা অভ্যাসে পরিণত হয়েছে। খারাপ অভ্যাস। মিসির আলি বললেন, আপনি কি করেন? সামান্য একটা কাজ করি, বলার মতো কিছু না। আসুন, ভেতরে আসুন। আজ যাই স্যার, আরেকদিন আসব। মিসির আলি অত্যন্ত অবাক হলেন। এই লোকটি বারবার তার খোঁজে আসছে, চিঠি লিখে যাচ্ছে। আজ দেখা হলো, কিন্তু সে থাকতে চাচ্ছে না। মনের ভেতর বড় রকমের কোনো দ্বিধার ভাব আছে, যা সে কাটাতে পারছে না। মিসির আলি বললেন, আপনি চলে যেতে চাচ্ছেন, চলে যাবেন। কিছুক্ষণ বসে যান। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। অন্য আরেকদিন আসব। সেদিন হয়তো আমাকে পাবেন না। আমি বাসায় খুব কম থাকি, আমার অনেক ঝামেলা। লোকটি খুবই অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকল। জুতো জোড়া নিয়ে একটু চিন্তা করছে, খুলে ফেলবে কি ফেলবে না। মিসির আলি লক্ষ্য করলেন, লোকটি নিজেই বসার ঘরে ঢুকে দরজা বন্ধ করছে, ছিটকিনি লাগানোর চেষ্টা করছে। এটাও হয়তো তার অভ্যাস। সে খুব সম্ভব তার ঘরে ঢুকেই ছিটকিনি লাগিয়ে দেয়। তাই যদি হয়, তাহলে লোকটি একা থাকেন। যে বাড়িতে অনেকগুলি মানুষ থাকে, সে বাড়ির কেউ ঘরে ঢুকে ছিটকিনি লাগানোর অভ্যাস করবে না। মিসির আলি বললেন, হে বাড়ির ছিটকিনি লাগানোর একটা বিশেষ কায়দা আছে, আপনি পারবেন না। আপনি বসুন, আমি লাগাচ্ছি। লোকটি বসল। বসার ভঙ্গি বিনীত, হাত মুঠি করে কোলের উপর রাখা, ঈষৎ কুঁজো হয়ে বসেছে। গায়ের রং বেশ ফর্সা। অতিরিক্ত ফর্সা হওয়ার কারণেই বোধহয় চেহারায় খানিকটা মেয়েলি ভাব চলে এসেছে। অবশ্যই এটা জোড়া ভুরু ও পাতলা ঠোঁটের কারণেও হতে পারে। এই ধরনের ছেলেদেরকেই স্কুলে সবাই মেয়ে বলে খ্যাপায়, এবং উঁচু ক্লাসের কিছু বখা ছেলে বিশেষ কারণে এদের বন্ধুত্ব কামনা করে। মিসির আলি বললেন, আপনার নাম কি? লোকটি জবাব দিল না, ছোট্ট নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। এখন সে তাকাচ্ছে জানালা দিয়ে। মিসির আলি অবাক হয়ে বললেন, নাম বলতে কি আপনার আপত্তি আছে? জি না। তাহলে নাম বলুন, নাম দিয়েই শুরু করা যাক। আমার নাম রয়সুদ্দিন।
শুধু রয়সুদ্দিন, নাকি রয়সুদ্দিনের সঙ্গে অন্য কিছু আছে? মোহাম্মদ রয়সুদ্দিন। দেখুন ভাই, আপনি কিন্তু ঠিক নামটা বলছেন না। মিথ্যা কথা বলায় যারা অভ্যস্ত নয়, তারা যখন মিথ্যা বলে তখন তাদের গলা কেঁপে যায়, খুব দ্রুত চোখের পাতা পড়ে এবং খানিকটা ব্লাশ করে। আপনার বেলায় এর সবকটিই হয়েছে। আমার ভালো নাম মুনির, ডাকনাম টুনু। চা খাবেন? জি স্যার, খাবো। আপনি আরাম করে বসুন, আমি চা বানিয়ে আনছি। ঘরে কাজের কোনো লোক নেই, সব আমাকেই করতে হবে। আপনি আমার কাছে কী জন্য এসেছেন তা এখন বলবেন, না চা খেয়ে বলবেন? স্যার, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়লে লোকজন যায় পুলিশের কাছে, আমার কাছে কেন? আমি তো পুলিশ নই। অন্যরকম বিপদ, আপনি না শুনলে বুঝবেন না, আগে শুনতে হবে। বেশ, শুনছি। তাতে লাভ হবে কি? আপনি অনেকের অনেক সমস্যার সমাধান করেছেন। আমি অনেক কিছু আপনার সম্পর্কে শুনেছি। শুনেছেন? খুব ভালো কথা। কী শুনেছেন জানি না, তবে আপনাকে আগেভাগেই বলে রাখি, আমার দৌড় খুব সামান্য। আমি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করেছি, এই পর্যন্তই। মুনির মাথা নিচু করে বসে আছে, কোনো কথা সে শুনছে বলে মনে হচ্ছে না। মিসির আলি বললেন, আপনার বাসা কোথায়? মুনির তার জবাব দিল না, মাথা নিচু করে ফেলল, অর্থাৎ সে তার ঠিকানা জানাতে ইচ্ছুক নয়। মিসির আলি চা বানাতে গেলেন। ঘরে কোনো খাবার নেই, বিস্কিট টিস্কিট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। লোকটি ক্ষুধার্ত, হয়তো অফিস শেষ করে সরাসরি চলে এসেছে। কিছু খাওয়া হয়নি, কিংবা বিকেলে কিছু খাওয়ার মতো সামর্থ্য নেই। এটা হওয়াই স্বাভাবিক, নিম্ন আয়ের মানুষরা এ দেশে পশুর জীবনযাপন করে। মিসির আলি চা নিয়ে বসার ঘরে ঢুকে চমকে উঠলেন। কেউ নেই, দরজা ভেজানো। লোকটি এক ফাঁকে উঠে চলে গিয়েছে, নিঃশব্দ প্রস্থান যাকে বলে। মিসির আলি হেসে ফেললেন। এ জীবনে তিনি অনেক বিচিত্র মানুষ দেখেছেন, তাদের অদ্ভুত আচার আচরণের সঙ্গে তিনি পরিচিত। এই লোকটির প্রস্থান ঘটনা হিসাবে তেমন অদ্ভুত নয়, তবু বেশ মজার। তবে নিঃশব্দ প্রস্থানের এই ঘটনার ব্যাখ্যা বেশ সরল। লোকটি যে বিপদের কথা বলতে এসেছিল, শেষ মুহূর্তে ঠিক করেছেন তা সে বলবে না। এরকম মনে হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ, সম্ভবত মিসির আলিকে দেখে তার আশাভঙ্গ হয়েছে, মনে হয়েছে এই লোকটিকে দিয়ে কাজ হবে না। দ্বিতীয় কারণ, বিপদটা এমন শ্রেণীর যা বলার মতো মনের জোর তার নেই। স্যার, আসবো? মিসির আলি চমকে উঠলেন। লোকটি ফিরে এসেছে, তার চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি। যেন সে বড় ধরনের অপরাধ করে এসেছে। এই অপরাধের জন্য সে লজ্জিত, অনুতপ্ত। কোথায় গিয়েছিলেন? আপনার জন্য এক প্যাকেট সিগারেট আনতে গিয়েছিলাম। বেশি কিছু দেওয়ার সামর্থ্য স্যার আমার নেই, আমি দরিদ্র মানুষ। তিনি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। বেনসন অ্যান্ড হ্যাজেস, দীঘাত 50 টাকার মতো খরচ হয়েছে। লোকটি আগের মতো মাথা নিচু করে বসে আছে, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। আমাকে কি বলতে এসেছেন বলুন। লোকটি কিছু বলল না। মিসির আলি সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললেন, যদি বলতে না চান বলার দরকার নেই, আসুন অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করি। গরম কেমন পড়েছে বলুন। খুব গরম পড়েছে স্যার। এই প্রচণ্ড গরমে ফ্ল্যানেলের শার্ট গায়ে দিয়েছেন কেন? আপনার গরম লাগছে না? আমার আর কোনো ভালো শার্ট নেই, আমি দরিদ্র। দরিদ্র হওয়াতে লজ্জাবোধ করার কিছু নেই, ধনী ব্যক্তিদের বরং লজ্জিত হওয়া উচিত। আপনার চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনবো? জি না,
লোকটি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিতে লাগল, যেন সে একটা অপ্রিয় দায়িত্ব পালন করছে। আপনি কি আমাকে সত্যি সত্যি কিছু বলবেন? জি স্যার, বলবো। বলুন। মনির চুপ করে আছে। ইনহিবিশন বলে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তাই। প্রথম বাধাটি সে কাটিয়ে উঠতে পারছে না। মিসির আলির মনে হলো লোকটি নিঃসঙ্গ প্রকৃতির, একা একা থাকে, মানুষের সঙ্গে কথা বলার অভ্যাস নেই। যা সে বলতে চায় তা বলার জন্যে তাকে প্রচুর সাহস সঞ্চয় করতে হবে। মিসির আলি তাকে সময় দিলেন। বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে, আকাশ থমথমে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় আসবে সম্ভবত, আসুক। এই গরম আর সহ্য হচ্ছে না, ইচ্ছা করছে কোনো পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে। ঘর অন্ধকার, বাতি জ্বালানো দরকার। মিসির আলি বাতি জ্বালালেন না। ইনহিবিশন কাটানোর জন্যে অন্ধকার একটা চমৎকার জিনিস। মুনির মূর্তির মতো বসে আছে। সে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে কথা বলা শুরু করল। তার গলার স্বর মিষ্টি, শুনতে ভালো লাগে। গলার স্বরে কোথাও যেন একটা ধাতব চরিত্র আছে। মেয়েদের গলার স্বরে তা মানিয়ে যায়, পুরুষদের সঙ্গে ঠিক মানায় না। আমার ডাকনাম টুনু। আমার একটা ছোট বোন ছিল, ওর নাম ছিল নুটু। টুনু উল্টো করলে হয় নুটু। বাবা এই নাম রাখলেন কারণ ওর স্বভাব ছিল আমার একেবারে উল্টো। আমি ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির, কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। কেউ ধমক দিয়ে কিছু বললে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম। আর নুটু ছোটবেলা থেকেই হইচই স্বভাবের মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একটা জাম গাছ ছিল। নুটু ওই জাম গাছ বেয়ে ছাদে উঠে যেতে পারত। আমাদের বাড়িটা ছিল পুরনো ধরনের। ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না, ছাদে কোনো রেলিং ছিল না। বর্ষাকালের ভেজা ছাদে সে দৌড়াতো, লাফালাফি করত, কারোর কোনো কথা শুনত না। আমার মা এই জন্য তাকে খুব মারধর করতেন। তাতে কোনো লাভ হতো না। শেষ পর্যন্ত এক বর্ষাকালে আমার মা কাঠ মিস্ত্রি লাগিয়ে জাম গাছটা কেটে ফেললেন। এই পর্যন্ত বলতেই মিসির আলি তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি তো নিতান্তই পারিবারিক গল্প শুরু করেছেন। আপনার যে সমস্যা তা তো মনে হচ্ছে বর্তমান সময়ের সমস্যা। শৈশব থেকে শুরু করেছেন কেন বুঝতে পারছি না। এর কি দরকার আছে? জি স্যার, আছে। বেশ, বলুন। আমাদের বাসা ছিল নেত্রকোনায়। বাবা ছিলেন নেত্রকোনা কোর্টের উকিল। তার খুব পসার ছিল। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় আমাদের বাংলা ঘরে মক্কেল বসে থাকত। কেউ কেউ রাতে থাকত, তাদের জন্যে আলাদা থালাবাটি ছিল, গামছা ছিল, খড়ম ছিল। মামলা করতে মহিলারাও আসতেন, তাদের জায়গা হতো ভেতরের বাড়িতে। ভেতরের বাড়িতে তাদের জন্য আলাদা ঘর ছিল। আমরা ভাই বোন বাবার দেখা পেতাম না বললেই হয়। আমাদের সঙ্গে কথা বলার মতো অবসর তাঁর ছিল না। তবে রাতে ঘুমাবার সময় আমাদের দুই ভাই বোনকে দু পাশে নিয়ে ঘুমাতেন। অর্ডার দিয়ে বিশাল একটা খাট বানিয়েছিলেন, রেলিং ঘেরা খাট, আমরা যাতে গড়িয়ে পড়ে যেতে না পারি সেই ব্যবস্থা। বাবা আমাদের দুজনের পা তার গায়ের ওপর তুলে দিয়ে ঘুমোতেন। তার ঘুমও ছিল খুব সজাগ। আমরা কেউ পা নামিয়ে ফেললে তিনি সেই পা আবার তুলে দিতেন। বাবা খুব খরচে স্বভাবের মানুষ ছিলেন। আমার মনে আছে আমাদের দু ভাই বোনের একসঙ্গে আকিকা হলো। আমার বয়স তখন 9, নুটুর 7। আকিকা উপলক্ষে নেত্রকোনা শহরের প্রায় সবাইকে তিনি নিমন্ত্রণ করেন। দুপুর 12টা থেকে খাওয়া শুরু হলো, চলল রাত 12টা পর্যন্ত। রান্নার জন্য ডেচকি আর বাবুর্চি আনা হয়েছিল ময়মনসিংহ থেকে। শম্ভুগঞ্জ থেকে এসেছিল হালুইকার। আমার মনে আছে সারাদিন বাবা অত্যন্ত হৃষ্টচিত্তে ছোটাছুটি করলেন।
নিমন্ত্রিত অতিথিদের বললেন, মাঘ মাসে গ্রামের বাড়িতেও একটা অনুষ্ঠান করবেন। গ্রামের লোকেদের বঞ্চিত করার কোনো মানে হয় না, ওরা মনে কষ্ট পাবে। টাকা পয়সা তো খরচের জন্যেই। আকিকা উপলক্ষে আমাদের নাম বদলে গেল। আমার নাম হলো মনিরুল ইসলাম চৌধুরী, আর নটুর নাম হলো ফুলেশ্বরী। নাম নিয়ে খুব আপত্তি উঠল। মৌলানা সাহেব বললেন, এটা হিন্দু নাম, হিন্দু নাম রাখা যাবে না। বাবা বললেন, নামের আবার হিন্দু মুসলমান কি? এইটা আমার খুব পছন্দের নাম, এই নামই রাখতে হবে। আপনি আপত্তি করলে অন্য কাউকে ডাকি? মৌলানা সাহেব আপত্তি করলেন না। আমরা অসংখ্য বিচিত্র ধরনের উপহারের সঙ্গে নতুন নাম পেলাম। উপহার দিয়ে বাংলা ঘরের একটা বিশাল চৌকি ভর্তি হয়ে গেল। পেতলের কলসি, ছাতা, কাঁসার বাসন, গায়ের চাদর, এই সব ছিল উপহার। বাবা আকিকার পরপর ঘোষণা করলেন, এবার থেকে এদের ডাক নামে কেউ ডাকবে না, যদি কেউ ডাকে কঠিন শাস্তি হবে। আমি ক্লাস 9-এ পড়বার সময় বাবা মারা গেলেন। স্কুল থেকে এসে শুনি বাবা অসুস্থ। সকাল সকাল কোর্ট থেকে চলে এসেছেন। শুয়ে আছেন তার বিশাল খাটে, মশারি ফেলা। বাবা উহ আহ করছেন। বাবার মাথার পাশে ঘোমটা দিয়ে মা বসে আছেন। বাবার বন্ধু ইদ্রিস চাচা বসে আছেন চেয়ারে, তার হাতে পানের বাটা। তিনি একটু পরপর পান মুখে দিচ্ছেন। ইদ্রিস চাচা বললেন, পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে থাক, এটা হচ্ছে অম্বলের ব্যথা, বদহজম হয়েছে। নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। নিবারণ হচ্ছেন তখনকার নেত্রকোনার খুব নামী কবিরাজ। তার পসার ছিল সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের চেয়েও অনেক বেশি। নিবারণ কাকা এসে 1 চামচ আনন্দ ভৈরব রস খাইয়ে দিলেন। আনন্দ ভৈরব রস তাৎক্ষণিকভাবে তৈরি করতে হয়। বিস্তর আয়োজন করে জিনিসপত্র জোগাড় করা হলো। হিন্টুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, পিপুল চূর্ণ 1 তোলা, জিরক চূর্ণ 1 তোলা এবং শোধিত মিঠা বিষ 1 তোলা। আনন্দ ভৈরব রস খাওয়াবার 5 মিনিটের মধ্যেই বাবার পেটে ব্যথা অনেকখানি কমে গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। রাত 11টার দিকে তার ঘুম ভাঙল। তীব্র ব্যথায় তার শরীর কাঁপছে। তিনি কয়েকবার বমিও করলেন। ফুলেশ্বরীকে ডেকে বললেন, ওরে বেটি, মরে যাচ্ছি রে, আমার সময় শেষ। একজন MBBS ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস, খুবই খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে অপারেশন দরকার। অপারেশন করতে পারেন সরকারি হাসপাতালের ডাক্তার, তাও হাসপাতালের সব ব্যবস্থা আছে কি না কে জানে। সরকারি ডাক্তারের খোঁজে একজন ছুটে গেল। তারা ফিরে এলো মুখ শুকনো করে। সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব 1 ঘন্টা আগে ময়মনসিংহ রওনা হয়ে গেছেন। বাবা মারা গেলেন রাত 1:25। মুনির থামল, পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। ক্লান্ত গলায় বলল, স্যার 1 গ্লাস পানি দিতে পারেন? মেজর আলী পানি এনে দিলেন। তার ধারণা ছিল মুনির তৃষ্ণার্তের মতো পানির গ্লাসটি শেষ করবে, তা সে করল না। 2 চুমুক দিয়ে রেখে দিল। মুখ বিকৃত করল, যেন তিক্ত স্বাদের কিছু মুখে চলে গিয়েছে। স্যার আমি উঠি। আপনার যা বলার তা কি বলেছেন? জি না স্যার, ভূমিকাটা বলেছি। এখন মূল জিনিসটা বলতে পারবো, তবে আজ না। আজ আর কথা বলতে ইচ্ছা করছে না, অন্য একদিন এসে বাকিটা বলবো। ঠিক আছে, এখনই উঠবেন? জি। বৃষ্টি পড়ছে কিন্তু। অসুবিধা হবে না, আমি খুব কাছেই থাকি। আপনি যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গল্পটা বললেন তার এক জায়গায় আমার একটু খটকা লেগেছে। এই খটকার কারণে আমার ধারণা হচ্ছে গল্পটা বানানো। মুনির বিস্মিত হয়ে তাকালো।
শীতল গলায় বলল, কোথায় খটকা লেগেছে? আপনি যখন ক্লাস 9-এর ছাত্র তখন আপনার বাবা মারা যান। তার মানে আপনি নিতান্তই বাচ্চা একটা ছেলে। ঘটনাগুলি আপনি ঘটতে দেখেছেন এই পর্যন্তই। অথচ কবিরাজ নিবারণের আনন্দ ভৈরব রস কীভাবে তৈরি হলো তার নিখুঁত বর্ণনা দিলেন। হিন্টুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা ইত্যাদি। এইসব তো আপনার জানার কথা নয়। একজন কবিরাজ তার ওষুধ তৈরিতে কী কী উপাদান ব্যবহার করলেন তা বলেন না, আর বললেও ক্লাস 9-এর একটা ছেলে তা মুখস্থ রাখে না। কাজেই আমার ধারণা গল্পের এই অংশটি বানানো। একটা অংশ যদি বানানো হয়, অন্য অংশগুলিও কেন হবে না? মুনির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পর সবার ধারণা হয়েছিল কবিরাজ নিবারণ কাকুর ওষুধ খেয়ে এটা হয়েছে। সবাই নিবারণ কাকুকে চেপে ধরলেন। তিনি অসংখ্যবার বললেন কোন কোন উপাদান দিয়ে তার এই ওষুধটি তৈরি হয়েছে। সেই জন্যেই নামগুলি মনে গেঁথে আছে। এখন কি আপনার কাছে মনে হচ্ছে আমি সত্যি কথা বলছি? হ্যাঁ, মনে হচ্ছে। তাছাড়া মিথ্যা কথা বললে আমার গলার স্বর কেঁপে যেত, চোখের পাতা দ্রুত পড়তে থাকতো, কিছুটা ব্লাশ করতাম। তা কি করেছি? মেসির আলি হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, আপনার কথা শুনেছি অন্ধকারে, কাজেই চোখের পাতা দ্রুত পড়েছে কিনা, ব্লাশ করেছেন কিনা তা বোঝার কোনো উপায় ছিল না। তবে গলার স্বর কেঁপে যাচ্ছিল বারবার। তা হচ্ছিল আবেগজনিত কারণে। মুনির বলল, আপনি স্যার আমাকে তুমি করে বলবেন। আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি করে বললে খুব খারাপ লাগবে। বেশ, এখন থেকে তাই বলবো। তুমি একটা ছাতা নিয়ে যাও, ভালোই বৃষ্টি হচ্ছে। ছাতা লাগবে না। মুনির বৃষ্টির মধ্যেই নেমে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে সবাই সাধারণত একটু দ্রুত হাঁটে, সে তাও করছে না, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। মিসির আলি ছেলেটির প্রতি তীব্র কৌতূহল অনুভব করলেন। মিসির আলি ভেবেছিলেন পরদিনই আবার আসবে। সন্ধ্যাবেলা তার একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে গেলেন না। কিছু খাবার আনিয়ে রাখলেন। অভুক্ত একজন মানুষকে শুধু 1 কাপ চা যেন দিতে না হয়। সে এলো না, তার পরদিনও না। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। ছেলেটির তার কাছে না আসার কোনো কারণ নেই। সে জরুরি কিছু বলতে চায়, তার একজন ভালো শ্রোতা দরকার। ভালো শ্রোতার দায়িত্ব তিনি পালন করেছেন এবং প্রমাণও করেছেন যে তিনি অত্যন্ত মনোযোগী শ্রোতা। তাহলে সমস্যাটা কোথায়? তিনি ছেলেটির গল্প নিয়েও বেশ চিন্তাভাবনা করছেন। ছেলেটি বেশ চমৎকার ভঙ্গিতে স্মৃতিচারণ করেছে, কিন্তু একজনকে বাদ দিয়েছে। সে তার মা সম্পর্কে কিছুই বলেনি। ভদ্রমহিলা জাম গাছটা কাটিয়ে ফেলেছেন, এইটুকুই শুধু বলা, এর বেশি নয়। মা সম্পর্কে তার স্বাভাবিক নীরবতার কারণ কি হতে পারে? একমাত্র কারণ, মাকে সে পছন্দ করছে না। স্মৃতিকথা বলবার সময় আমরা যাকে পছন্দ করি না তার সম্পর্কে কটু কথা বলি। এই ছেলে তাও করছে না, কারণ মাকে সে এককালে পছন্দ করত, এখন করছে না। কেন করছে না সেই সম্পর্কেও মিসির আলি অনেক ভাবলেন। মোটামুটিভাবে একটা ঘটনা সাজালেন। ঘটনা এরকম দাঁড়ালো, উকিল সাহেবের মৃত্যুর পর খুব সম্ভব এই পরিবারটি গভীর সমুদ্রে পড়ল। দেখা গেল উকিল সাহেব তার জীবনে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছেন। শহরে তার প্রচুর দেনা। তার আত্মীয় স্বজন যারা তিনি জীবিত থাকা অবস্থায় বিশেষ পাত্তা পায়নি, তারা মাথা চাড়া দিয়ে উঠল। সম্পত্তির বিল ব্যবস্থা নিয়ে তাদেরকেও বিশেষ চিন্তাযুক্ত মনে হতে লাগল। উকিল সাহেবের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপবতী। এটা ধরে নেওয়া যেতে পারে
কারণ ছেলেটি সুন্দর, মেয়েটি নিশ্চয়ই সুন্দর, কারণ তার বাবা খুব আগ্রহ করে মেয়ের নাম রেখেছে ফুলেশ্বরী। যাই হোক, অত্যন্ত রূপবতী একজন মহিলার জন্যে অনেকেরই আগ্রহ দেখা গেল। তেমনই একজনকে ভদ্রমহিলা বিয়ে করে ফেললেন। ছেলেটি এ কারণেই মায়ের সম্পর্কে নীরব। জিজ্ঞেস না করলে সে হয়তো তার মার দ্বিতীয় বিবাহ সম্পর্কে কিছুই বলবে না। মিসির আলি ছেলেটিকে নিয়েও ভাবলেন, একটা নিঃসঙ্গ ভাবুক ধরনের ছেলে, যার উপর অনেক ঝড় ঝাপটা গিয়েছে এবং এখনও যাচ্ছে। ছেলেটি বুদ্ধিমান, বিচার বিশ্লেষণ করতে পারে, তবে তিনি তার মূল সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারলেন না। পারিবারিক জটিলতা নিশ্চয়ই তার সমস্যা নয়, সমস্যার ধরন এবং প্রকৃতি নিশ্চয়ই ভিন্ন। সেটা কি হতে পারে? মিসির আলি কোনো কিনারা করতে পারলেন না। একমাত্র পথ হচ্ছে ছেলেটির সঙ্গে কথা বলা। সেই সুযোগ হচ্ছে না, মুনির আসছে না। মিসির আলি আশেপাশে খানিকটা খোঁজ খবরও করলেন, মেস জাতীয় বাড়ি আছে কিনা। ছেলেটি নিশ্চয়ই বাড়ি ভাড়া করে থাকে না, মেস টেসেই থাকে। একটা মেস পাওয়া গেল, স্টার মেস। সেখানে মুনির নামে কেউ থাকে না। দুটো সস্তার হোটেলও তিনি খোঁজ করলেন, মুনির নামে কোনো ছেলের সন্ধান কেউ দিতে পারল না। ইস্টার্ন মার্কেন্টাইলের ঠিকানা জোগাড় করে টেলিফোনে মুনিরের খবর জানতে চেষ্টা করলেন। তারা বললেন, মুনির নামে কেউ এখানে কাজ করে না। মুনির কি মিথ্যা ঠিকানা দিল? প্রতিটি কথাই কি তার মিথ্যা? পুরোপুরি সত্যি বলা যেমন কঠিন, আবার পুরোপুরি মিথ্যা বলাও কঠিন। এই কঠিন কর্ম মুনির মনে হচ্ছে বেশ সহজভাবেই করেছে। মিসির আলি বিরক্তি মেশানো কৌতূহল নিয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। মুনির আর এলো না। বেশ কটা মাস কেটে গেল। আষাঢ় মাস। জলবায়ুর নিয়মকানুন পাল্টে গেছে। এক ফোঁটা বৃষ্টি নেই, সারাদিন ঝাঁ ঝাঁ রোদ থাকে, রাতে ভ্যাপসা গরম, জীবন অতিষ্ঠ। আজ এই প্রথম বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিয়েছে। আকাশ মেঘলা। রাজ্যের ব্যাঙ গলা ফুলিয়ে ডাকাডাকি করছে। তাদের উৎসাহ দেখে মনে হয় বৃষ্টি নামতে দেরি নেই। মিসির আলি কমলাপুরে তার ভাগ্নির বাড়িতে যাবেন বলে তৈরি হয়ে বসে আছেন। ব্যাঙের ডাক শুনে বেরোতে ভরসা পাচ্ছেন না। সঙ্গে ছাতা নেই, বৃষ্টি নামলে যন্ত্রণার মধ্যে পড়তে হবে। অবশ্যই বৃষ্টি যে হবেই এরকম মনে করারও কোনো কারণ নেই। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গ আবহাওয়ার খোঁজখবর ভালো রাখলেও আজকাল তারাও ভুল করছে। তবে আজ বোধহয় ভুল করেনি। আকাশ ক্রমেই কালিবর্ণ হচ্ছে, বাতাস ছাড়তে শুরু করেছে। একমাত্র ভয়, বাতাস বোধহয় মেঘ উড়িয়ে নিয়ে যাবে। স্যার, আসবো? মিসির আলি চমকে তাকালেন। মুনির এসেছে। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। তার চেহারার কোনো পরিবর্তন হয়নি, তবে খানিকটা রোগা হয়েছে। চুল ছোট ছোট করে ছাঁটা, চোখের নিচে কালি পড়েছে। ঘুমের অসুবিধা হলে এরকম হয়। ছেলেটি আবার বলল, স্যার, আসবো? এসেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? আমাকে চিনতে পারছেন? না পারার তো কোনো কারণ দেখছি না। তোমার নাম মুনির, ডাকনাম টুনু। তোমার ছোট বোনের নাম নটু, ভালো নাম ফুলেশ্বরী। মুনির হেসে ফেলল। মিসির আলি বললেন, আমি ধরে নিয়েছিলাম তুমি আর আসবে না। প্রথম এসেছিলে চৈত্র মাসের 20 তারিখে। আজ আষাঢ় মাসের 3য় দিন। মাঝখানে কটা মাস চলে গেছে। মুনির জবাব দিল না। টেবিলের উপর সিগারেটের প্যাকেটটা রাখল। আজও সে বিদেশি এক প্যাকেট সিগারেট নিয়ে এসেছে। মিসির আলি প্যাকেট খুলে সিগারেট ধরালেন। সিগারেট কেন আনা হলো, কী প্রয়োজন ছিল, এই জাতীয় সৌজন্যমূলক কথাবার্তায় গেলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো
এতক্ষণ তিনি মনিরের জন্যই অপেক্ষা করছিলেন। আজও অন্ধকারে কথা বলবে না বাতি জ্বালানো থাকবে? বাতি জ্বলুক। এতদিন আসনি কেন? ইচ্ছে হয়নি। আজ আবার ইচ্ছে হলো? জি স্যার। খুব ভালো। চা খাবে? জি না। শুরু করো তাহলে। ছেলেটিকে আজ বেশ সুন্দর লাগছে। কেন লাগছে তা মিসির আলি ধরতে চেষ্টা করছেন, পারছেন না। ফ্ল্যানেলের শার্টের বদলে আজ তার গায়ে হালকা নীল রঙের একটা হাওয়াই শার্ট। শার্টটায় ছেলেটাকে খুব মানিয়েছে এবং যে কোনো কারণেই হোক আজ তার মধ্যে দ্বিধার ভাব একেবারেই নেই। আচার আচরণ অত্যন্ত সহজ। মুনির, জি? বসে আছো কেন? আরম্ভ করো। মুনির সঙ্গে সঙ্গে শুরু করল না। প্রথম দিনের মতো মাথা নিচু করে বসে রইল। মিসির আলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটির মধ্যে দ্বিধার কোনো ভাব নেই, তবু সে দেরি করছে। তার বক্তব্য হয়তো গুছিয়ে নিচ্ছে। এর অর্থ একটাই, ছেলেটির বক্তব্য খুব জোরালো নয়, গুছিয়ে নেওয়ার প্রয়োজন আছে। মুনির নিচু গলায় কথা বলা শুরু করল। প্রথম রাতে আপনাকে আমার বাবার মৃত্যুর কথা বলেছি। সেটা 12 বছর আগেকার কথা। এই 12 বছরে অনেক কিছুই হলো। বাবার সংসার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বাবার মৃত্যুর পর দেখা গেল তার প্রচুর দেনা। যে জমির ওপর বাড়ি বানিয়েছিলেন সেই জমির দামও তিনি পুরো দেননি। আমাদের আত্মীয় স্বজনরা প্রথম দিকে আমাদের দেখাশোনার জন্য অতিরিক্ত রকমের ব্যস্ততা দেখালেন। ফুলেশ্বরীর বিয়ে দিয়ে দিলেন মাত্র 13 বছর বয়সে। যুক্তি দিলেন ফুলেশ্বরীর বর সংসারের দায় দায়িত্ব কাঁধে নেবে, ঝড়ঝাপটা সামাল দেবে। ফুলেশ্বরী খুব কাঁদল। কেউ তার কোনো কথা শুনল না। এক ধনী ব্যবসায়ীর অপদার্থ জড়বুদ্ধি ছেলের সঙ্গে তার বিয়ে হলো। মুনির দম নেওয়ার জন্য থামতেই মিসির আলি বললেন, তোমার মার প্রসঙ্গে তো তুমি কিছু বলছো না। উনি কি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন? জি না, বাবার মৃত্যুর 2 বছরের মাথায় মা মারা যান। ও আচ্ছা। আপনি মার দ্বিতীয়বার বিয়ের কথা কেন জিজ্ঞেস করলেন? এমনি জিজ্ঞেস করেছি, কোনো কারণ নেই। বলেই মিসির আলি একটু লজ্জা পেলেন। কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না, অথচ তিনি কারণের ব্যাপারটি অস্বীকার করলেন। তারপর কি হলো বলো? এই সময় আমার বাড়ি পালানোর রোগ হলো। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলেই বাড়ি থেকে পালিয়ে যেতাম। টাকা পয়সা শেষ হলে আবার ফিরে আসতাম। বাড়ি পালানোর কারণে নানান ধরনের মানুষের সঙ্গে মেশবার আমার সুযোগ হয়েছে। কিছু কিছু অভিজ্ঞতা খুবই সুন্দর, আবার কিছু অভিজ্ঞতা ভয়ঙ্কর কুৎসিত। কিছুদিন একটা যাত্রা দলের সঙ্গে ছিলাম। আমার চেহারা তখন খুব সুন্দর ছিল। এই চেহারা সম্বল করে একটা নারী চরিত্রে অভিনয় করতাম, যদিও এই যাত্রা দলে অনেকগুলি মেয়ে ছিল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, মেয়েদের সাজ পোশাক পরা আমার অভ্যাস হয়ে গেল। যখন অভিনয় থাকতো না তখনও শাড়ি ব্লাউজ পরে থাকতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম। রাতে ঘুমাতাম ওই মেয়েগুলির সঙ্গে এক ঘরে। তাতে ওই মেয়েরা বেশ মজা পেত। যাত্রাদলের পুরুষদের অনেকেই এই সব মেয়েদের সঙ্গে রাত্রি যাপন করত। মজার ব্যাপার হচ্ছে ওরা আমাকেও কামনা করত। তুমি কদিন ছিলে ওদের সঙ্গে? প্রায় 2 বছর। চলে এলে কেন? একটা ভুল তো মানুষ দীর্ঘদিন করতে পারে না। এক সময় না এক সময় তার জ্ঞান হয়, সে বুঝতে পারে। তা ঠিক, তারপর বলো। ভূমিকা আমি প্রায় শেষ করে এনেছি। এখন আমি বর্তমান অবস্থাটা একটু বলেই কি জন্যে আপনার কাছে এসেছি তা বলবো।
আমি আগেই আপনাকে বলেছিলাম যে ইস্টার্ন মার্কেন্টাইলে টাইপিস্টের চাকরি করি, থাকি একটা বাসায়। বিনিময়ে এদের কিছু কাজকর্ম করে দিই, ওদের ছোট বাচ্চাদের রাতের বেলা পড়াই। থাকা এবং খাওয়া আমার এইভাবেই চলে। ঘুমোই 3 তলার একটা খুপড়ি ঘরে। 3 তলা পুরোপুরি তৈরি হয়নি, 2টো ঘর ওঠার পর বাড়িওয়ালা কাজ বন্ধ করে দিয়েছেন। ঘর দুটোতে ছাদ নেই, কারণ পুরোটা তৈরি হলে ছাদ ঢালাই হবে। উপরে টিন দিয়ে ছাদের কাজ চলছে। একটা ঘরে আমি থাকি, অন্য ঘরটাতে বাড়ি তৈরির সরঞ্জাম, সিমেন্টের বস্তা, রড এইসব। এই ঘরটি থাকে তালা বন্ধ। ছাদের ঘর দুটোতে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, কাজেই বাথরুমের প্রয়োজন হলে আমাকে যেতে হয় একতলা সার্ভেন্ট বাথরুমে। ওই বাড়িতে এই সামান্য সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আমার ছিল না, বলা যেতে পারে আমি খুব সুখেই ছিলাম। বেতনের টাকার কিছু জমাই, কিছু পাঠাই আমার বোন ফুলেশ্বরীকে। বিএ ক্লাসের বইপত্র জোগাড় করেছি, এখন একটা কলেজের নাম লিখিয়েছি, যেখানে ক্লাস না করলে অসুবিধা হবে না। যথাসময়ে বিএ পরীক্ষার্থী হিসাবে নিয়মিত পরীক্ষায় বসা যাবে। তুমি তাহলে আইএ পর্যন্ত পড়াশোনা করেছ? জি স্যার, যাত্রা দল থেকে বের হয়ে এসে আমার বড় চাচার বাড়িতে চলে যাই। ম্যাট্রিক এবং আইএ তার কাছ থেকেই পাশ করি। উনি খুবই দরিদ্র মানুষ, আমাকে আর পড়ানোর সামর্থ্য তার ছিল না। তোমার রেজাল্ট কেমন হয়েছিল? খুবই ভালো, 4টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করি, আইএতে মেরিট স্কলারশিপ পাই। ইস্টার্ন মার্কেন্টাইলে আমার চাকরি হয় আমার রেজাল্টের জন্যে। তখন আমি টাইপিং জানতাম না, অথচ আমাকে টাইপিংয়ের পোস্টে নেওয়া হলো, অন্য পোস্ট খালি ছিল না। তারপর বলো। মুনির চুপ করে রইল। মেসের আলী বললেন, একটা ইন্টারভ্যাল হলে কেমন হয়? এসো, 1 কাপ চা খেয়ে তারপর শুরু করি। জি আচ্ছা। চায়ের সঙ্গে আর কিছু খাবে? ভালো কেক আছে। আমি শুধু চাই খাবো। মেসের আলী চা নিয়ে এসে দেখলেন ঘরের বাতি নেভানো। মুনির অন্ধকারে বসে আছে। মেসের আলী কিছু বললেন না, চায়ের কাপ এগিয়ে দিলেন। মুনির নিঃশব্দে চায়ের কাপ শেষ করে কথা বলতে শুরু করল। ঘটনাটা ঘটল 1 বছর আগে ভাদ্র মাসে। আমার অনিদ্রা রোগ আছে, বিছানায় শোয়া মাত্র ঘুমোতে পারি না, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। যে রাতের কথা বলছি সে রাতে অসহ্য গরম পড়েছিল। আমি অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদও তেতে আছে, 1 ফোঁটা বাতাস নেই। একটা ভেজা গামছা গায়ে জড়িয়ে রাত 1টা পর্যন্ত ছাদের রেলিংয়ে বসে রইলাম। তখন একটু ঝিমুনির মতো ধরল। বিছানায় এসে শুয়েছি, হাত পাখা দিয়ে হাওয়া করছি। হঠাৎ পাশের ঘরে শব্দ হতে লাগলো। আমি বেশ অবাকই হলাম, কারণ পাশের ঘর তালা বন্ধ। আমার ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা দরজা আছে, কিন্তু সেই দরজা ভেতর থেকে বন্ধ। প্রথম ভাবলাম ইঁদুর কিংবা বেড়াল, কিন্তু শব্দ শুনে মনে হচ্ছে না ইঁদুর বেড়ালের শব্দ। যেন অনেক মানুষ ঘরের মধ্যে আটক। তাদের ফিসফিস কথা কিছু কিছু শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। মৃদু হাসিও শুনলাম, যেন অনেকে দরজায় আড়ি পেতেছে। দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, কে? সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। চারদিক আগের মতো নীরব। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার। আমি কৌতূহল মেটাবার জন্যেই পাশের ঘরের দরজায় হাত রাখলাম। দরজা খুলে গেল। ঘরের ভেতরে আবঝা আলো। সেই আলোয় ঝাপসাভাবে সব কিছু চোখে পড়ে, আবার অনেক কিছু চোখেও পড়ে না। আমি ঘরের ভেতর ঢুকলাম। তখনই নিচে নামার একটা সিঁড়ি চোখে পড়ল।
খুবই অস্বাভাবিক ব্যাপার। ঘরের ভেতর সিঁড়ি আসবে কেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমি পরিষ্কার কিছু চিন্তা করতে পারছি না। সব কেমন জট পাকিয়ে গেছে, যেমন আমি একটা ঘোরের মধ্যে আছি। গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর আসার আগে যেমন ঘোর লেগে থাকে, ঠিক সেরকম। নিজেই বুঝতে পারছি না যে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি। সব শেষ। সিঁড়িটা পার হওয়ার পর আমার ঘোর কেটে গেল। আমি পুরোপুরি একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ। তবে এই সময়ের মধ্যে কিছু একটা ঘটে গেছে, কারণ আমি আর সেই আমি নেই। আমি ঢাকা শহরেও নেই। আমি আছি আমাদের নেত্রকোনার ওই বাড়িটিতে। সবে স্কুল থেকে ফিরেছি। ফুলেশ্বরী আমাকে বলছে, টুনু, বাবার শরীর খুব খারাপ, কোর্ট থেকে সকাল সকাল চলে এসেছেন, বাবার পেটে ব্যথা। আমার গা ঝনঝন করতে লাগলো। চোখের সামনে যে দৃশ্য দেখছি সে দৃশ্য আমার অতীত জীবনের। আবার তা ফিরে এসেছে কি করে? তাহলে কি আমার বয়স বাড়েনি? এতদিন যা ঘটেছে সবই কল্পনা কিংবা দীর্ঘ কোনো স্বপ্ন? আমি শোবার ঘরে উঁকি দিলাম। বাবা রেলিং দেয়া খাটে শুয়ে আছেন, মশারি ফেলা। মা বসে আছেন বাবার মাথার পাশে। ইদ্রিস চাচা পানের বাটা হাতে বসে আছেন। আমি অবাক হয়ে দৃশ্যটি দেখছি, কারণ এরপর কি হবে আমি জানি। ইদ্রিস চাচা বলবেন, পেটের নিচে বালিশ দিয়ে উপুর হয়ে শুয়ে থাক, এটা হচ্ছে অম্বলের ব্যথা, নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। সত্যি সত্যি ইদ্রিস চাচা এই কথাগুলিই বললেন। আমি চমকে উঠলাম। পরবর্তী প্রতিটি ঘটনা কি হবে আমি জানি। আমি যেহেতু জানি, সেহেতু এই ঘটনাগুলি ঘটতে দেওয়া যাবে না। নিবারণ কাকু আসবার আগেই নিয়ে আসতে হবে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবকে, যেন তিনি আজ কিছুতেই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যেতে না পারেন। আমি কাউকে কিছু না বলে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের বাসার দিকে ছুটলাম। ডাক্তার সাহেবকে বাবার অসুখের কথা বলতেই তিনি সঙ্গে সঙ্গে এলেন। বাসায় এসে দেখি নিবারণ কাকু এসেছেন। হামানদিস্তায় কিছু যেন গুঁড়ো করা হচ্ছে। ডাক্তার সাহেবকে দেখে বাবা অবাক হয়ে বললেন, আপনাকে আবার কে খবর দিল? আপনার ছেলে। বাবার অসুখের কথা বলতে বলতে ছেলের চোখে দেখি পানি। আপনার ছেলে বোধহয় আপনাকে খুব ভালোবাসে। দেখি আপনার পেটটা দেখি। কিছু দেখতে হবে না, বদহজম হয়ে গেছে। নিবারণদা এসেছেন, ওষুধ তৈরি হচ্ছে, খাওয়া মাত্র আরাম না হলে নিবারণদা নাকি তার কবিরাজি ছেড়ে দেবেন। ডাক্তার সাহেব বাবার কথায় কানই দিলেন না। টিপে টুপে বাবার পেট দেখলেন, অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস তো পেকে টস টস করছে, এক্ষুনি কেটে ফেলতে হবে। বাবা অবাক হয়ে বললেন, কি বলছেন এসব? যেটা সত্যি সেটাই বলছি। আশা করি আপনি বেঁচে থাকতে চান, বেঁচে থাকতে না চাইলে ভিন্ন কথা। সত্যি বলছেন অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ সত্যি। রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল, সেটা আর হতে দিলেন না। ডাক্তার সাহেব খসখস করে একটা কাগজে কী সব লিখলেন। আমার দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, খোকা, তুমি এই চিঠিটা ডাক্তার মিহিরবাবুকে দিয়ে এসো, তাঁরও হেল্প লাগবে। মিহিরবাবুর বাসা চেনো তো? মেয়েদের স্কুলের সামনে একতলা বাড়ি। যাও, ছুটে যাও। এই তো, গুড বয়। আমি কাগজ হাতে নিয়ে উল্কার মতো ছুটলাম। ঘর থেকে বেরোতেই কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। মাথা ঝিমঝিম করে উঠল। মুহূর্তের জন্যে চারদিক অন্ধকার। অন্ধকার কিছুটা কাটতেই দেখি আমি আবার আগের জায়গায়, ঢাকা শহরের 3 তলার আমার ছোট্ট খুপড়িতে। ভাদ্র মাসের অসহ্য গরমে আমার গা ঘামছে। ঘর অন্ধকার হলেও রাস্তার কিছু আলো এসেছে। সেই আলোয় দেখলাম
পাশের ঘরের দরজা আগের মতোই বন্ধ। মুনির চুপ করল। মিসির আলি সিগারেট ধরতে ধরতে বললেন, এটাই তোমার সেই বিশেষ কথা? জি স্যার। আর কিছু বলতে চাও? আর কিছু বলার নেই। তুমি যা দেখেছ তার ব্যাখ্যা কি খুবই সহজ নয়? জি সহজ। আমি স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, স্বপ্ন। স্বপ্নের স্থায়িত্বকাল খুব কম হয়, কিন্তু অল্প সময়েই অনেক কিছু বলে। আইনস্টাইনের টাইম ডাইলেশনের ব্যাপার থিওরি অফ রিলেটিভিটির অন্য এক ধরনের প্রয়োগ, তাই না? হতে পারে। থিওরি অফ রিলেটিভিটি আমার জানা নেই। আমিও জানি না, ভাষা ভাষা যা শুনি তাই বললাম। তুমি যে স্বপ্ন দেখেছ এটা হচ্ছে এক ধরনের ইচ্ছা পূরণ স্বপ্ন। তোমার অবচেতন মনে আছে তোমার বাবাকে বাঁচিয়ে তোলবার আকাঙ্ক্ষা। অবচেতন মনের ইচ্ছাগুলিও স্বপ্নে ধরা দিয়েছে। সব সময় তা হয় না। এ জীবনে যেসব জিনিস আমরা পাই না, অথচ যেসব জিনিসের জন্য গভীর কামনা করি, স্বপ্নে তাদের পাই, তাই না? জি স্যার, তাই। বলেই মুনির উঠে দাঁড়াল। রাত হয়ে গেছে, আজ উঠি স্যার। মিসির আলি লক্ষ্য করলেন মুনিরের মুখ থমথম করছে, চোখের দৃষ্টি অন্যরকম, যেন এই মুহূর্তে সে কোনো একটা ঘোরের মধ্যে আছে। মুনির। জি। তোমার বোধহয় আরও কিছু বলার ছিল, শুধু স্বপ্নের কথা বলার জন্য আমার কাছে আসোনি। মুনির শীতল গলায় বলল, আপনি ঠিকই ধরেছেন। এতটা নির্বোধ আমি না। সামান্য একটা স্বপ্ন নিয়ে আপনাকে বিরক্ত করব কেন? বলো, সেটা কি? আপনাকে তো বলেছি, সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব আমার হাতে একটা চিঠি লিখে দিলেন মিহিরবাবুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওই চিঠি নিয়ে বেরোবার সময় আমি ধাক্কা খেয়ে পড়ে যাই। হ্যাঁ, তখন তোমার স্বপ্ন ভেঙে যায়। জি স্যার, এবং আমি দেখি চিঠিটা আমার হাতে তখনও আছে। কি বলছো তুমি? আমি চিঠিটা আপনার জন্য নিয়ে এসেছি। মিসির আলি অবাক হয়ে তাকিয়ে রইলেন। মুনির চিঠিটা টেবিলের উপর রাখল, মৃদু স্বরে বলল, রাত হয়ে যাচ্ছে, আমি যাই। তুমি যে কত বড় একটা অসম্ভব কথা বলছো তা কি তুমি জানো? জানি স্যার। মুনির বেরিয়ে গেল। মিসির আলি চিঠি হাতে নিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলেটি যা বলছে সবই কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই না। সে চমৎকার গুছিয়ে মিথ্যে বলতে পারে। ইস্টার্ন মার্কেন্টাইলে চাকরির ব্যাপারটা মিথ্যা, তিনি খোঁজ নিয়েছেন। এই মিথ্যাটা সে হয়তো নিজেকে আড়াল করবার জন্য বলছে। মূল ঘটনা হয়তো সত্যি, কিন্তু তা কি করে হয়? প্যাডে ডাক্তার সাহেবের নাম লেখা, এ মল্লিক, MBBS, মেডিকেল অফিসার, নেত্রকোনা সদর। কোনো তারিখ নেই। চিঠি লেখা হয়েছে ইংরেজি ও বাংলা মিশিয়ে। মিহিরবাবুর নাম ইংরেজিতে, বাকি অংশ বাংলায়। মিহিরবাবু, জরুরি ভিত্তিতে একটা অপারেশন করতে হচ্ছে। কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিক্স প্রায় র্যাপচারের পর্যায়ে। আপনার সাহায্য প্রয়োজন। হাসপাতালে চলে আসুন। হাসপাতালে অপারেশনের সরঞ্জাম অপ্রতুল, তবু করতে হবে। এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। বিনীত, এ মল্লিক। এই চিঠি মিসির আলি খুব কম করেও 50 বার পড়েছেন। তাতে নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি। যিনি এই চিঠি লিখেছেন তার চরিত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মনে হচ্ছে ভদ্রলোকের বেশি কথা বলার অভ্যাস আছে। জরুরি অবস্থায় তিনি চিঠি লিখেছেন, তবু সেখানেও কিছু ফালতু কথা আছে, যেমন এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। সংকটের সময় আমরা খুব প্রয়োজনীয় তথ্য দিই, অপ্রয়োজনীয় তথ্য দিই না। ইনি দিচ্ছেন। যে জন্যে ক্ষীণ সন্দেহ হয়
চিঠিটা হয়তো ডাক্তার সাহেবের লেখা নয়। মুনির একটা প্যাড জোগাড় করে নিজেই লিখছে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। এখন কথা হলো, এটা সে কেন করবে? তার মোটিভ কি? ঘটনাটা যদি বিদেশে ঘটত তাহলে একটা মোটিভ খুঁজে পাওয়া যেত। পাবলিসিটি, পত্রিকায় ছাপা হতো, টিভি প্রোগ্রাম হতো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তদন্তকারী টিম বসত। একদল বলতো পুরোটাই ভাঁওতা, অন্য দল বলতো না, ভাঁওতা নয়, ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে। আমেরিকায় কানসাস সিটির এক মহিলাকে নিয়ে এরকম হলো। ভদ্রমহিলা সেন্ট পল স্কুলের গেম টিচার। একবার 1 সপ্তাহ স্কুলে এলেন না। 1 সপ্তাহ পার করে যখন এলেন তখন তার চোখ মুখ শুকিয়ে আমসি, দৃষ্টি উদ্ভ্রান্ত। ডাকলে সাড়া দেন না। 2-3 বার করে ডাকতে হয়। ভদ্রমহিলা এক অদ্ভুত গল্প বললেন। তার মৃতা মা নাকি এক দুপুরবেলা হঠাৎ তার বাসায় উপস্থিত। স্বাভাবিক মানুষের মতো গল্প শুরু করলেন। লাঞ্চে কি আছে জিজ্ঞেস করে শাওয়ার নিতে গেলেন। তিনি 2 দিন থাকলেন। স্বাভাবিক মানুষের মতো খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন, প্রচুর গল্প করলেন। তবে বাড়ি থেকে বেরোলেন না এবং নিজের মেয়েকেও বেরোতে দিলেন না। বেশিরভাগ গল্পই পরকাল সংক্রান্ত। কিছু কিছু উপদেশও দিলেন। বিশেষ কোনো উপদেশ নয়, ধর্মগ্রন্থে যে ধরনের উপদেশ থাকে সে ধরনের উপদেশ। তারপর একদিন ভর দুপুরে যেভাবে এসেছিলেন ঠিক সেইভাবেই চলে গেলেন। স্কুল শিক্ষিকার এই ঘটনা নিয়ে সারা আমেরিকায় হইচই পড়ে গেল। ভদ্রমহিলা লাই ডিটেক্টরের টেস্ট দিলেন। দেখা গেল তিনি সত্যি কথাই বলছেন। একদল বলা শুরু করল, লাই ডিটেক্টর টেস্ট মানসিক ব্যাধিগ্রস্তদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত নাকি ব্যাধিগ্রস্ত নন তা বের করার জন্য আবার বিশেষজ্ঞদের টিম বসল। হুলুস্থুল ব্যাপার। মুনিরের ক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই নেই। তবে ব্যক্তিগত বিদ্রোহের কারণেও সে এটা করতে পারে। হয়তো সমাজের প্রচলিত বিশ্বাসগুলো তার পছন্দ নয়। তার অপছন্দের ব্যাপারগুলো সে অন্যদের জানাতে চায়। মিসির আলিকে দিয়েই তার শুরু, পরে অন্যদের কাছে যাবে। মিসির আলি ঠিক করলেন যে করেই হোক ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করবেন। তাকে এই চিঠিটা দেখাবেন। এতে রহস্যের অনেকটা সমাধান হবার কথা। ডাক্তার এই মল্লিককে খুঁজে বের করতে কোনো সমস্যা হবার কথা নয়। যেহেতু সরকারি ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে উনি কোথায় আছেন, কোন পোস্টে আছেন। নিশ্চয়ই তাদের ডাইরেক্টরে আছে। বাংলাদেশে কোনো কাজই সহজ নয়। ডাক্তার এই মল্লিকের খোঁজ বের করতে তাকে বিস্তর ঝামেলা করতে হলো। এ বলে ওর কাছে যান, ও বলে আজ না, সোমবারে আসুন। সোমবার গিয়ে দেখেন যিনি খবর দেবেন তিনি শালার বিয়েতে চিটাগং চলে গেছেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল। ডাক্তার এ মল্লিক বর্তমানে খুলনার সিভিল সার্জন। তার চাকরির মেয়াদ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই এলপিআরে চলে যাবেন। খুলনা যাওয়ার ব্যবস্থাও মিসির আলি চট করে করতে পারলেন না। 2টো কোর্স ঝুলছে মাথার ওপর। সেশন জট সামলানোর জন্য স্পেশাল ক্লাস হচ্ছে। মিড টার্ম পরীক্ষা, প্রচুর খাতা জমে আছে, খাতা দেখতে হবে। খুলনা জায়গাটাও এমন নয় যে দিনে দিনে গিয়ে চলে আসা যায়। তিনি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, মুনিরকে সঙ্গে নিয়েই খুলনা যাবেন। এই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না। মুনিরের দেখা নেই। সেই যে ডুব দিয়েছে, ডুবই দিয়েছে, আর উদয় হচ্ছে না। তার ঠিকানা জানা নেই বলে যোগাযোগ করা যাচ্ছে না। সে কোথায় থাকে তা একবার মনে হয় বলেছিল, এখন মনে পড়ছে না। মানুষের মস্তিষ্কের একটা মজার ব্যাপার হচ্ছে, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে মনে রাখে, প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। যে টেলিফোন নাম্বারটি মনে করা দরকার
সেটা মনে পড়ে না, অথচ প্রয়োজন নেই এমন টেলিফোন নাম্বারগুলো একের পর এক মনে পড়তে থাকে। ডাক্তার এ মল্লিক। মানুষটি ছোটোখাটো, চেহারায় বয়সের তেমন ছাপ নেই, তবে মাথার সমস্ত চুল পাকা, যেন শরতের সাদা মেঘের একটা টুকরো মাথায় নিয়ে হাসি খুশি ধরনের একজন মানুষ বসে আছেন। ডাক্তার এ মল্লিক বললেন, আমি কি আপনাকে চিনি? জি না, আমার নাম মিসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে কি হতো? না মানে আরও খাতির করে বসাতাম। মিসির আলী হেসে ফেললেন, হাসি থামিয়ে বললেন, আপনি যথেষ্ট খাতির করেছেন। ছুটির দিন কোথায় যেন বেরোচ্ছিলেন, আমাকে দেখে বাতিল করলেন। বাতিল করিনি, বাতিল করলে উপায় আছে? মহিলারা সেজে গুজে বসে আছে, তারা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। কি ব্যাপার বলুন? আমি না হয় বিকেলে আসি? পাগল হয়েছেন? বিকেলে দুটো প্রোগ্রাম, একটা জন্মদিন, একটা বিয়ে। যা বলার এক্ষুনি বলুন। আমার নিজের কোথাও বেরোতে ইচ্ছা করছে না। আপনি আসায় একটা অজুহাত তৈরি হলো, বাড়ির মেয়েদের বলতে পারবো কাজে আটকে পড়েছি। আসুন, আমার একটা ব্যক্তিগত ঘর আছে, সেখানে যাই। ডাক্তার সাহেবের ব্যক্তিগত ঘর দেখার মতো। মেঝেতে কার্পেট, বসার জন্য চমৎকার কিছু রকিং চেয়ার, দেয়ালে অরিজিনাল পেইন্টিং, ঘরটিতে এয়ার কুলার বসানো। এটা হচ্ছে আমার নিজস্ব ড্রয়িং রুম, খুব নির্বাচিত কিছু অতিথিদের জন্য। আমি কি খুব নির্বাচিত কেউ? কী জন্য আপনি এসেছেন তা জানার পর বোঝা যাবে, তবে একটা অনুমান অবশ্যই করছি। ঢাকা থেকে শুধু আমার জন্যই দেখা করতে এসেছেন, সেটা থেকেই অনুমান করছি। একটু বসুন, ঠান্ডা কিছু দিতে বলি। মিসির আলী অস্বস্তি বোধ করতে লাগলেন। 19-20 বছরের একটা মেয়ে খুব বিনীত ভঙ্গিতে মিষ্টির প্লেট নামিয়ে লাজুক হাসি হাসল। মিসির আলীর অস্বস্তি আরও বাড়ল। তার মন বলছে এই মেয়েটির বিয়ের কোনো কথাবার্তা হচ্ছে, এবং তারা ধরেই নিয়েছে তিনি ঢাকা থেকে এই ব্যাপারেই এসেছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে, যাচ্ছে না, তার উপর এই বোধহয় নির্দেশ। কি নাম তোমার খুকি? আমার নাম মীরা। বাহ, খুব সুন্দর নাম। কি পড়ো? বরিশাল মেডিকেল কলেজে পড়ি। বাহ, ডাক্তারের মেয়ে ডাক্তার। এখন কি কলেজ ছুটি? জি না, বাবা হঠাৎ আসতে লিখলেন। মেয়েটি কথা শেষ করল না। হঠাৎ অস্বাভাবিক লজ্জা পেয়ে গেল। মিসির আলী মনে মনে ভাবলেন, চমৎকার একটা মেয়ে। এই মেয়ের বিয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকা একটা ভাগ্যের ব্যাপার। মীরা, তুমি এখন যাও, তোমার বাবাকে পাঠিয়ে দাও। ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন হাসি মুখে। কেমন দেখলেন আমার মেয়েকে? খুব ভালো মেয়ে, চমৎকার মেয়ে। আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের কোনো ব্যাপারে আসিনি, অন্য ব্যাপারে এসেছি। তবে মীরার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য করতে পারলে অত্যন্ত খুশি হব। ডাক্তার সাহেব নিভে গেলেন। মিসির আলীর বেশ খারাপ লাগল। ঢাকা থেকে কি কারোর আসার কথা ছিল? জি ছিল, গত পরশু আসার কথা। সেই জন্যই মেয়েটাকে বরিশাল থেকে আনলাম। আমার বড় মেয়ে থাকে রাজশাহী, সেও এসেছে। মোটামুটি একটা বেইজ্জতি অবস্থা। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, যে জন্য আসতে পারছে না। তা তো হতেই পারে, কিন্তু খবর তো দেবে। আপনি যদি চান তাহলে তৃতীয় পক্ষ হয়ে ঢাকায় ফিরে গিয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি। ডাক্তার সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রস্তাবটি তার পছন্দ হয়েছে।
তবে সরাসরি হ্যাঁ বলতে তার বাধছে। সম্ভবত স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ করবেন, তারপর বলবেন। মিসির আলি বললেন, আমি কি জন্যে এসেছি সেটা কি আপনাকে বলবো? হ্যাঁ বলুন। আপনি কি অনেক দিন নেত্রকোনায় ছিলেন? হ্যাঁ ছিলাম, 5 বছর ছিলাম নেত্রকোনা সদর হাসপাতালে। সে তো অনেক দিন আগের কথা। কামরুদ্দিন সাহেব নামে কাউকে চিনতেন? উকিল, বেশ নামকরা উকিল। খুব ভালো করে চিনতাম, অত্যন্ত মেজাজি লোক ছিলেন, অসম্ভব দিলদরিয়া। টাকা রোজগার করত 2 হাতে, খরচ করত 4 হাতে। কি একটা অনুষ্ঠান একবার করলেন ছেলের আকিকা কিংবা মেয়ের জন্মদিনে, সে একবার দেখার মতো দৃশ্য। ভদ্রলোক মারা গেলেন কিভাবে? অ্যাপেন্ডিসাইটিস। মফস্বল শহরের অবস্থা তো বুঝতেই পারছেন, অপারেশনের সেরকম সুবিধা নেই। আমিও ছিলাম না, থাকলে একটা কিছু অবশ্যই করতাম। ওই দিনই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ চলে আসি। আপনি এই সব জিজ্ঞেস করছেন কেন? একটা কারণ আছে, কারণটা এই মুহূর্তে বলতে চাই না, পরে বলবো। আপনি কি ওদের কোনো আত্মীয়? জি না। কামরুদ্দিন সাহেবের স্ত্রী সম্পর্কে কি আপনি কিছু জানেন? কোন বিষয়ে বলুন তো? উনি কেমন ছিলেন, কিভাবে মারা গেলেন, এই সব। খুব রূপবতী মহিলা ছিলেন। স্বামীর মৃত্যুর পর কোনো মানসিক পরিবর্তন ওর হয়েছিল কি না জানি না, তবে নানান রকম গুজব শহরে ছড়িয়ে পড়ে। কী রকম গুজব? অভিভাবকহীন রূপবতী মেয়েদের নিয়ে যেসব গুজব সাধারণত ছড়ায়, এইসব আর কি। সহজলভ্য মেয়ে, এইসব কথাবার্তা। পুরুষদের খুব আনাগোনাও নাকি ছিল। মারা যান কিভাবে? সেই সম্পর্কেও নানান গুজব আছে। কুৎসিত গল্প, পেটে বাচ্চা এসে গিয়েছিল, গ্রাম্য উপায়ে খালাস করতে গিয়ে কী সব হয়েছে। আমি এর বেশি কিছু জানি না। গুজবের ব্যাপারে আমার উৎসাহ কিছু কম, তবে এই সব গুজবের পেছনে কিছু সত্যি সাধারণত থাকে। মিসির আলি পকেট থেকে প্যাডের কাগজটি বের করে বললেন, ভালো করে দেখুন তো, এই কাগজের লেখাটি আপনার? আমার তো বটেই। আপনার নিজের হাতে লেখা? নিশ্চয়। লেখাটা দয়া করে পড়ে দেখুন। মল্লিক সাহেব লেখা পড়ে দীর্ঘ সময় চুপ করে বসে রইলেন, একটা কথাও বললেন না। আপনি লিখেছেন এ লেখা? না, হয়তো অন্য কোনো কামরুদ্দিন সম্পর্কে লিখেছেন। এই নামে নেত্রকোনায় অন্য কোনো উকিল ছিল না, এবং আমি অপারেশনের ব্যাপারে সাহায্য চেয়েও চিঠি লিখিনি। হয়তো আপনার মনে নেই। দেখুন প্রফেসর সাহেব, আমার স্মৃতিশক্তি ভালো। আপনার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি কোনোভাবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন? ছি ডাক্তার সাহেব, ভুলেও এরকম কিছু ভাববেন না। আমি একটা জটিল রহস্যের জট ছাড়াবার চেষ্টা করছি, এর বেশি কিছু না। আমি আজ উঠি। আমার লেখা এই চিঠি আপনাকে কে দিল? অন্য একদিন আপনাকে বলবো। অন্য কোনো দিন আপনাকে আমি পাবো কোথায়? আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। মিসির আলি ঠিকানা লিখলেন। মল্লিক সাহেব অবাক হয়ে বললেন, আপনি জিগাতলায় থাকেন? জি। রহমান সাহেবের বাসা চেনেন? 22/13, 3তলা বাড়ি। আই স্পেশালিস্ট রহমান? জি না, তবে আপনি যদি তাদের কাছে কোনো খবর পাঠাতে চান, আমি ঠিকানা বের করে খবর পৌঁছে দেব। কোনো খবর দিতে হবে না। ও বাড়ি থেকেই কি কারোর আসার কথা ছিল? আপনি কি করে বুঝলেন? অনুমান করছিলাম। ডাক্তার এ মল্লিক অপ্রসন্ন চোখে তাকিয়ে আছেন। তিনি চিন্তিত ও বিরক্ত। তার আজকে ছুটির দিনটা নষ্ট হয়েছে।
যাই ডাক্তার সাহেব। তিনি জবাব দিলেন না। মতিঝিল পাড়ার অফিস, নাম আলফা ট্রান্সপোর্ট। নাম থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে কাজকর্ম পাঁচমিশালি। অটোমোবাইল ইন্স্যুরেন্স, ট্রাভেল এজেন্সি এবং ইন্ডেন্টিং। বৃহস্পতিবার অর্ধেক দিন অফিস। মনিরের হাতে তেমন কাজ নেই। সে বসেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার নিজামুদ্দিন সাহেবের পাশে। নিজামুদ্দিন সাহেবের ব্যালেন্স শিটে 17 টাকার গণ্ডগোল, হিসাব মিলছে না। তিনি মুনিরকে ডেকে নিয়ে গেছেন যাতে সে ঠান্ডা মাথায় ফিগারগুলি চেক করতে পারে। নিজামুদ্দিন সাহেবের বয়স 50-এর কাছাকাছি। এলডি ক্লার্ক হয়ে ঢুকেছিলেন। 2টো প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হয়েছেন। গত বছর একটা গুজব উঠেছিল তিনি অফিসার্স গ্রেড পাচ্ছেন, তা পাননি। তার 5 বছরের জুনিয়র শমশের সাহেব পেয়েছেন। এই নিয়ে নিজামুদ্দিন সাহেবের মনে কোনো ক্ষোভ নেই। দিনের শেষে ক্যাশের হিসাব পুরোপুরি মিটে গেলেই তিনি মহাসুখী। এই হিসাব তার প্রায়ই মেলে না। তখন তাকে দেখে মনে হয় তার মাথা খারাপ হতে বেশি বাকি নেই। এই মানুষটিকে মুনিরের খুব পছন্দ। ভদ্রলোক সব কিছুই অত্যন্ত দ্রুত করেন। দ্রুত কথা বলেন, দ্রুত লেখেন এবং দ্রুত রেগে যান। অতি দ্রুত রাগ চলেও যায়। তখন ধরা গলায় বলেন, মিস্টেক হয়েছে, মনের মধ্যে কিছু রাখবেন না, তাহলে কষ্ট পাবো, এক্সকিউজ করে দেন। জুনিয়র কর্মচারীদের কেউ তাকে স্যার বললে তিনি শীতল গলায় বলেন, আমাকে স্যার ডাকবেন না, স্যার ডাকলে নিজেকে মাস্টার মাস্টার মনে হয়, বরং ভাই ডাকবেন, ব্রাদারের উপরে কোনো ডাক হয় না। মুনির নিজেও 17 টাকার কোনো সমাধান করতে পারল না। দেখা যাচ্ছে ক্যাশে 17 টাকা আসলেই কম। নিজামুদ্দিন সাহেবের মুখ অন্ধকার, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মুনির বলল, নিজাম ভাই, আপনি আজ চলে যান, শনিবার না হয় আরেকবার দেখব। শনিবার দেখলে তো হবে না, দিনের হিসাব মেটাতে হয় দিনে। তিনি নিজের পকেট থেকে 17 টাকা রাখলেন আয়রন সেফে। কাগজপত্র সই করলেন। মনিরের খুব মন খারাপ হলো। বেচারার 17 টাকা চলে গেল এই জন্য নয়, যে হিসাবের জন্য ভদ্রলোকের এত মমতা, সেই হিসাব মিলছে না দেখে। মুনিরের মনে হচ্ছে এই সহজ সরল মানুষটা হয়তো কেঁদে ফেলবে। নিজাম ভাই, কি, আসুন আরেকবার আমরা দুজন মিলে বসি, চেক এবং কাউন্টার চেক, ভাউচারগুলিও দেখেন, কোনোটা হয়তো ইংরাজিতে লেখা, তুলেছেন বাংলায়। নিজামুদ্দিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎসাহে কাগজপত্র বের করলেন। মুনির কাগজপত্র নিয়ে বসতে পারল না। এজিএম কাদের সাহেব ডেকে পাঠালেন। নরম গলায় বললেন, আমাকে কয়েকটা জিনিস টাইপ করে দিতে পারবে? প্রশ্ন থেকেই বোঝা যায় অফিসের কোনো কাজ নয়। অফিসের কাজ হলে বলতেন, খুব জরুরি, টাইপরাইটার নিয়ে বসে যাও, মিস্টেক যেন না হয়, স্পেসিং ঠিক রাখবে। এখন তা বলছেন না, নরম স্বরে কথা বলছেন। এজিএম ধরনের কেউ নরম স্বরে কথা বলে, এটাও এক অভিজ্ঞতা। একটু এক্সট্রা টাইম কাজ করতে হবে, পারবে? পারবো স্যার। গুড। কাদের সাহেব মানিব্যাগ খুলে অনেক ভাবনা চিন্তা করে একটা 10 টাকার নোট বের করলেন। নাও, দুপুরে কিছু খেয়ে নিও। কিছু লাগবে না স্যার। আরে নাও নাও। মুনির হাত বাড়িয়ে টাকা নিল। নিজেকে তার ভিখিরির মতো মনে হচ্ছে, অথচ না নিয়েও উপায় নেই। কাদের সাহেব টাকা না নেওয়ার অন্য অর্থ করে বসতে পারেন। কতক্ষণ লাগবে? ঘণ্টাখানিক। গুড, আমি একটু বেরোচ্ছি, 1 ঘন্টা পর এসে নিয়ে যাব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। 1টার মধ্যেই কাজ শেষ। এজিএম সাহেবের দেখা নেই। অফিস খালি হয়ে গেল 1:30টার মধ্যে। দারোয়ান তালা চাবি লাগিয়ে দিল। নিজাম সাহেব বললেন, তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি? এছাড়া আর কি করব?
একা একা কতক্ষণ দাঁড়াবে? আমিও অপেক্ষা করি। আপনি চলে যান নিজাম ভাই, স্যার এসে পড়বেন। জরুরি কাজ। জরুরি কাজ না হাতি, জরুরি কাজ হলে চলে যেত না, পাশে বসে থাকতো। আপনি চলে যান নিজাম ভাই। একা একা তোমাকে রেখে চলে যেতে খারাপ লাগছে। আমি বেশিক্ষণ থাকবো না, এই ঘণ্টাখানিক। ঘণ্টাখানিক নয়, মুনির সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল। কাগজগুলো হয়তো জরুরি, আগামীকাল ছুটি। কাদের সাহেব এই ছুটির মধ্যে তাকে খুঁজে পাবেন না। সেও কাদের সাহেবের বাসার ঠিকানা জানে না। মুনিরের রীতিমতো কান্না পেতে লাগল। বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা খুবই কষ্টের। সময় কাটতেই চায় না। দুপুরে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে লেগেছে। অফিসের পাশেই চায়ের দোকান আছে একটা, টোস্ট কলা এই সব পাওয়া যায়, কিন্তু যেতে ইচ্ছা করছে না, বরং নিজেকে কোনো না কোনোভাবে কষ্ট দিতে ইচ্ছা করছে। মুনির ঠিক করল রাতেও সে কিছু খাবে না, 2 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকবে। মাঝে মাঝে সেরকম করে। সন্ধ্যা মেলাবার আগেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। শ্রাবণ মাসের বৃষ্টি একবার শুরু হলে থামবে না। বৃষ্টির ছাঁট গায়ে লাগছে, তা লাগুক, কাগজগুলো না ভিজলেই হয়। মুনির সদর দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে, পা টাটাচ্ছে, বসতে ইচ্ছা করছে। বৃষ্টির জন্যই বেশ কয়েকজন ভিখারিনী আশ্রয় নিয়েছে। খুব অল্প সময়েই এরা কেমন গুছিয়ে নিয়েছে, পা ছড়িয়ে গল্পগুজব করছে। একজন আবার রাস্তা আড়াল করে বসে বিড়ি ধরিয়েছে। মুনিরকে দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। অন্য একজনের কোলে ছোট্ট একটা বাচ্চা, সে বাচ্চাটির সঙ্গে নিচু গলায় কী সব গল্প করছে। এরকম ছোট 3-4 বছরের শিশুর কোনো গল্প বোঝার কথা নয়, কিন্তু শিশুটি মনে হয় বুঝতে পারছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই, রাস্তায় 1 হাঁটু পানি। এই পানি ভেঙে এজিএম সাহেবের গাড়ি আসবে না। তিনি নতুন গাড়ি কিনেছেন, গাড়ির গায়ে 1 ফোঁটা পানি লাগলে আঁতকে ওঠেন। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে। শ্রাবণ মাসে ঝড় হওয়ার কথা শোনা যায় না, বাতাসের গতিক দেখে মনে হচ্ছে ঝড় হবে। পাশের চায়ের দোকান ঝাঁপ বন্ধ করছে। মুনির, এই মুনির। মুনির চমকে উঠল। নিজামুদ্দিন সাহেব। পাজামা হাঁটু পর্যন্ত তোলা, মাথায় ছাতা থাকা সত্ত্বেও ভিজে জব জব করছেন। পাঞ্জাবি লেপ্টে গায়ের সঙ্গে মিশে আছে। আমার তাই সন্দেহ হচ্ছিল, এই জন্যই এলাম। তুমি আছো এখনো? বৃষ্টিতে আটকে পড়েছি। বৃষ্টিটা শুরু হলো সন্ধ্যায়, কোন আক্কেলে তুমি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রইলে? তুমি কি বাইজিৎ পোস্তামি? আবার হাসছ, এর মধ্যে হাসির কি হলো? আপনি আমার খোঁজে আবার এলেন? আসবো না তো কি করব? বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে আমার মনে হলো তুমি এখনো আছো। এর নাম হলো ইনটিউশন। এখন চলো আমার সঙ্গে, নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবে? কোথায় যাব? আমার বাসায়। আমার সঙ্গে আজ খাবে। তুমি মহামূর্খ, মহামূর্খ। নিজাম সাহেবের বাসা ভূতের গলিতে, 2 কামরার টিনের ঘর, কাঁচা রাস্তা পার হয়ে যেতে হয়। জায়গায় জায়গায় খানাখন্দ, স্ট্রিট লাইট নেই। ইলেকট্রিসিটি না থাকায় সমস্ত অঞ্চলটাই অন্ধকারে ডুবে আছে। নিজাম সাহেব হাত ধরে ধরে মুনিরকে নিয়ে যাচ্ছেন। কাদায় পানি দিয়ে দুজনে মাখামাখি। নিজাম সাহেব সারা পথ গালাগালি করতে করতে আসছেন। কিছুক্ষণ পরপর বলছেন, তুমি মহামূর্খ। মুনিরের বড় ভালো লাগছে। অনেকদিন পর সে কোনো মানুষের মধ্যে এমন গাঢ় মমতার পরিচয় পেল। এই ঝড় বৃষ্টির রাতে ভদ্রলোক একা একা গিয়েছেন খোঁজ নিতে। বাড়ি পৌঁছানো মাত্রই গরম পানির ব্যবস্থা হলো। নিজাম সাহেব ঠেলে তাকে বাথরুমে ঢুকিয়ে দিলেন। বাথরুম অন্ধকার, সারা বাড়িতে একটি মাত্র হারিকেন। মুনির, জি? তাকে সাবান আছে? কিছু তো দেখতে পাচ্ছি না।
দরজা বন্ধ করার দরকার নেই, খোলা রাখো। মনির দরজা অল্প একটু ফাঁক করল। ভেতর বাড়ির সবটা দেখা যাচ্ছে। ফ্রক পরা কিশোরী একটা মেয়ে বারান্দায় কেরোসিন কুকারে রান্না চড়িয়েছে। মেয়েটির পাশে ভেজা কাপড়ে নিজাম সাহেব কি যেন বলছেন মেয়েকে, আর মেয়ে বারবার হেসে উঠছে। অন্ধকারে এই হাসির শব্দ এত মধুর লাগছে। বাড়িতে আর কোনো লোকজন নেই। নিজাম সাহেবের স্ত্রী মারা গেছেন অল্প কিছুদিন আগে। দেশের বাড়িতে গিয়ে জ্বরে পড়েছিলেন। জ্বরের সঙ্গে ধীরে ধীরে আরও সব উপসর্গ যুক্ত হলো। খবর পেয়ে নিজাম সাহেব গেলেন দেশে। 3 দিনের লিভ নিয়ে গিয়েছিলেন। 2 দিনের দিন ফিরে এসে যথারীতি হিসাবের খাতা নিয়ে বসলেন। বিকালে অফিসের ছুটির পরেও বসে রইলেন। মনির এসে বলল, নিজাম ভাই, বাসায় যাবেন না নাকি? আজও হিসাবের গণ্ডগোল আছে। নিজাম সাহেব শান্ত গলায় বললেন, অন্যের হিসাব মিলিয়ে দিয়েছি, নিজেরটা মেলে না। আমার স্ত্রী মারা গেছে। বাড়ি গিয়ে দেখি 10 মিনিট আগে ডেড বডি কবর দিয়ে ফেলেছে। অনেকেই বলেছিল কবর থেকে আবার তোলা হোক, শেষ দেখা। আমি নিষেধ করলাম। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। তার চেহারায় বা আচার আচরণে শোকের কোনো ছাপ নেই। অফিসের হিসাব না মিললে এই মানুষটি অনেক বেশি বিচলিত হয়। পাটি বিছিয়ে খাওয়ার আয়োজন। উচ্ছে ভাজা, চিংড়ি মাছ, ডাল এবং একটা সবজি। কিশোরী মেয়েটি খাবার তুলে তুলে দিচ্ছে। মেয়েটির মুখ গোলাকার, নাক ঈষৎ চাপটা, তবু ভারী মিষ্টি লাগছে মেয়েটিকে। মেয়েটির কথাবার্তায় কোনো আড়ষ্ঠতা নেই, যেন মনিরকে সে অনেক দিন থেকে চেনে। মেয়েটি মিষ্টি ঋণঋণে গলায় কথা বলছে এবং খুব কৌতূহলী চোখে মনিরকে দেখছে। বাবা প্রায়ই বাসায় এসে বলেন আপনি নাকি বাবার হিসাব মিলিয়ে দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার অফিসে যাওয়ার সময় বলেন ছেলেটিকে দাওয়াত করব। আপনাকে বোধহয় আর বলেন না, নাকি বলেন আপনি আসেন না? মনিরের কেন জানি লজ্জা করছে। 14-15 বছরের বাচ্চা একটা মেয়ে, তবু কেন মনির সহজ হতে পারছে না? নিজাম ভাই, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ, বনির বড় একটা বোন ছিল, জন্মের পরপর মারা গেছে। আপনার মেয়ে কি পড়ে? বিনু হেসে ফেলে বলল, আপনি বাবাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে জিজ্ঞেস করুন। আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? কি পড়ো তুমি? আইয়ে পড়ি। নিজাম সাহেব বললেন, আর পড়াশোনা হবে না, বিয়ে ঠিক হয়ে গেছে। এদেশে বিয়ের পর মেয়েদের পড়াশোনা হয় না। মনির বিনুর দিকে তাকিয়ে বলল, কোথায় বিয়ে ঠিক হয়েছে? বিনু আবার হেসে ফেলল, হাসি মুখে বলল, যেসব প্রশ্ন বাবাকে করা দরকার সেই সব প্রশ্ন আপনি আমাকে করছেন, আর যেসব প্রশ্ন আমাকে করা দরকার সেসব করছেন বাবাকে। আপনি মানুষ এত অদ্ভুত কেন? তুমি কিছু মনে করো না। না, কিছু মনে করছি না। আপনার কি গরম লাগছে? গরম লাগবে কেন? গরম লাগছে না। ঘামছেন কেন? বিনুর প্রশ্নের সঙ্গে সঙ্গেই ব্যাপারটা ঘটল। চোখের সামনের জগৎ হঠাৎ কেমন ঘোলাটে হয়ে গেল। শব্দ অস্পষ্ট। ঘোলাটে আলোর তীব্রতা দ্রুত কমছে। কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনির তলিয়ে যাচ্ছে শব্দহীন আলোহীন এক জগতে। শরীরের কোনো ইন্দ্রিয় কাজ করছে না। এই অবস্থা কতক্ষণ ছিল মনিরের মনে নেই। ঘোর কাটল। কিছু কিছু আলো সে দেখতে পাচ্ছে। 2-একটা শব্দ কানে আসছে। মনির ক্লান্ত গলায় বলল, পানি খাবো। এইমাত্র তো পানি খেলে, আবার পানি কেন? সত্যি খেতে চাও? মনির স্পষ্ট করে তাকালো। সে একটা অচেনা বাড়ির অচেনা বারান্দায় বসে আছে। তার সামনে বিনু। তার গায়ে ঘরোয়া ভঙ্গিতে পরা হালকা নীল রঙের একটা সুতির শাড়ি। বারান্দায় একটা পাটি পাতা। বিনু বসেছে পাটিতে। সে একটা চেয়ারে বসে আছে। বারান্দায় চাঁদের আলো আছে। এই, সত্যি সত্যি পানি চাও? চাই। বিনু উঠে গেল। এই বাড়ি কার? এই মেয়েটির সঙ্গে তার কী সম্পর্ক? জায়গাটা কোথায়? সে কিছুই জানে না।
বছরখানিক আগে প্রথম যা হয়েছিল এও কি তাই? তার কি দুটো জীবন? এই দুটো জীবন কি পাশাপাশি চলছে? নাও পানি নাও। মনির যন্ত্রের মতো হাত বাড়ালো। ঠান্ডা কনকনে পানি। ও কি, গ্লাস হাতে বসে আছো কেন? এটা কোন জায়গা? এ আবার কীরকম কথা? কোন জায়গা মানে? এমনি বললাম। চলো শুয়ে পড়ি, আর কতক্ষণ বারান্দায় বসে থাকবে? মনির যন্ত্রের মতোই একটা ঘরে ঢুকল। এটাই বোধ হয় শোবার ঘর। বেশ বড় লোকের বাড়ি মনে হচ্ছে। সুন্দর করে সাজানো। দেওয়ালে ৩-৪ বছরের একটা ফুটফুটে শিশুর ছবি। মেয়েটি বলল, শোনো, চট করে ঘুমিয়ে পড়বে না। বাবার চিঠির জবাব দিয়ে তারপরে ঘুমোবে। আমার তো মনে হয় তুমি তার চিঠি পড়োওনি এখনো, নাকি পড়েছ? না। পড়ে শোনাবো? শোনাও। মেয়েটি ড্রয়ার খুলে চিঠি বের করল। গলার স্বর বুড়ো মানুষদের মতো করে পড়তে শুরু করল। টুনু, তুমি দীর্ঘদিন যাবৎ আমার পত্রের জবাব দিতেছ না। ইহার কারণ বুঝিতে আমি অক্ষম। একজন বৃদ্ধ মানুষের পত্রের জবাব দেওয়া সাধারণ ভদ্রতা। চাকরি এবং সংসার নিয়া তুমি ব্যস্ত আমি জানি। দুনিয়ার সকলেই ব্যস্ত, কেহ বসিয়া নাই। তোমার মা বাতে আক্রান্ত, আয়ুর্বেদীয় চিকিৎসা চলিতেছে। তবে আমার ইচ্ছা তাহাকে ঢাকায় আনিয়া কোনো বড় ডাক্তারকে দিয়া দেখানো। ঢাকায় বাত রোগের জন্য নামী ডাক্তারের সন্ধান লইও। বৌমাকে আদর ও স্নেহ চুম্বন দিবে। তাহাকে অতি শীঘ্রই পৃথক পত্র দিব। ইতি। চিঠি পড়া শেষ করে মেয়েটি বলল, দেখলে তোমার উপর কীরকম রাগ করেছেন? একটা চিঠি লিখতে কতক্ষণ লাগে বলো তো? কাগজ কলম এনে দিই? মনির সেই প্রশ্নের জবাব না দিয়ে দেয়ালে টাঙানো ছবিটির দিকে তাকিয়ে বলল, এটা কার ছবি? মেয়েটি দীর্ঘ সময় মনিরের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করছে। এই শিশুটি সম্ভবত তাদেরই, এবং খুব সম্ভব শিশুটি বেঁচে নেই। তার জন্য মনিরের কোনো দুঃখবোধ হচ্ছে না, কারণ শিশুটিকে সে চেনে না। অতীতের কিছুই তার মনে পড়ছে না। সে দেখছে শুধু বর্তমান, এবং অদ্ভুত কোনো বর্তমান। এই বর্তমানের কোনো ব্যাখ্যা নেই। মনির আবার বলল, ছবিটি কার? মেয়েটি তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? ছবি কার জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না কার ছবি? বলতে বলতে মেয়েটি ফুঁপিয়ে উঠল। মনিরের ঘোর কেটে গেল। সে আগের জায়গাতেই আছে, ভাত মাছ খাচ্ছে। বিনু মেয়েটি পাতে 1 চামচ ডাল দিল। নিজাম সাহেব বললেন, দই আছে, টক দই, ডালের সাথে মিশিয়ে খাও, ভালো লাগবে। বিনু বলল, দই কিন্তু বাবা নেই, বেড়ালে মুখ দিয়েছিল, ফেলে দিয়েছি। ইস, আপনার বোধ হয় খাবার খুব কষ্ট হলো। না না, কষ্ট হয়নি। এমন দিনে বাবা আপনাকে নিয়ে এসেছে যে কোনো বাজার নেই। একটা যে ডিম ভেজে দেবো সে উপায় নেই, ঘরে ডিমও ছিল না। আমার কিছু লাগবে না। আরেকদিন কিন্তু আপনি আসবেন, আসবেন তো? হ্যাঁ আসব। খবর দিয়ে আসবেন। আচ্ছা, খবর দিয়ে আসব। আপনি কি পান খান? না। মনির বারান্দায় হাত ধুতে গেল। বিনু সঙ্গে করে পানি নিয়ে এসেছে। এখন আর বৃষ্টি নেই, মেঘ কাটতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। শ্রাবণ মাসে চাঁদ অপূর্ব হয়। কে জানে আজ কেমন হবে। শেষ করলাম প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।